আজকে আমরা দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের নিউ আপডেটের ভার্সন ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই বইটি থেকে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনার অনুশীলনী প্রশ্ন ও উত্তরগুলি এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান করে দেখাবো। অনুশীলনীর প্রথম প্রশ্ন 1 নম্বরে রয়েছে, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? এর সঠিক উত্তর হবে অপশান সি, CH4 অর্থাৎ মিথেন। 2 নম্বর, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশান ডি, অক্সিজেন হবে সঠিক উত্তর। অক্সিজেনের সংকেত হলো O2। 3 নম্বর, নিচের গ্যাসটি বা কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয় সহায়তা করে? উত্তর হবে অপশান সি, CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। CFC সম্পূর্ণ কথা হলো ক্লোরোফ্লুরোকার্বন। 4 নম্বর, কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? এর উত্তর হবে সঠিক উত্তর অপশান ডি, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। 5 নম্বর, বায়োগ্যাসের প্রধান উপাদান? উত্তর হবে অপশান এ, মিথেন। মিথেনের সংকেত হলো CH4। 6 নম্বর, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে অপশান সি, সৌরশক্তি জীবাশ্ম জ্বালানি নয়। 7 নম্বর, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য সবথেকে বেশি দায়ী? এর সঠিক উত্তর হবে অপশান সি, CO2 কার্বন ডাই অক্সাইড। এর পরের প্রশ্নগুলি হলো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, বায়ুর কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে? এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। দুই নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। 3 নম্বর, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? এর উত্তর হবে অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি। 4 নম্বর, মিথেন হাইড্রেটের সংকেত লেখো। এর উত্তর হবে 4, CH4 কমা দেবে, লিখবে 23H2O। তারপর প্রশ্নগুলি রয়েছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে না। এটা হবে ভুল। এর সঠিক উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। দুই নম্বর, CFC রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়, অর্থাৎ CFC মানে ক্লোরোফ্লুরোকার্বন, যেটা রেফ্রিজারেটরে ব্যবহৃত করা হয়, তাহলে এটা হবে সঠিক উত্তর। 3 নম্বর, মিথেন হাইড্রেটের খনি সমুদ্রের তলদেশের পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে অবস্থান করে। এই উত্তরটা হবে ভুল। এখানে যে পলিস্তর দেওয়া আছে, এই পলিস্তরটা শুধু হবে শিলাস্তর, তাহলেই কিন্তু উত্তরটা সঠিক হয়ে যেত। যেহেতু এখানে শিলাস্তর নেই, পলিস্তর আছে, সেই কারণে উত্তরটা হবে ভুল। পরের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। প্রথম যেটা দিয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধি সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? এই উত্তরটা হবে বাড়ে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে। 2 নম্বর, বায়ুর কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এই 2 নম্বরে উত্তর হবে থার্মোস্ফিয়ারে, লিখবে থার্মোস্ফিয়ার। 3 নম্বর, বায়ুর কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? এই উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 4 নম্বর, বায়ুতে
উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। এর উত্তরটা হবে O2, মানে হলো অক্সিজেন। অক্সিজেন হলো গ্রিনহাউস গ্যাস নয়। 5 নম্বর, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। উত্তর হবে, যেহেতু দুটো একক তাই তোমরা প্রথমে লিখবে এসআইতে জুল পার কেজি, জুল পার কেজি মানে J/কেজি, আর সিজিএসে লিখবে ক্যালোরি দিয়ে গ্রাম, তাহলে CAL দিয়ে গ্রাম। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে, বা তোমরা দুটোই লিখে আসতে পারো যেহেতু কোনো কিছু উল্লেখ করে দেওয়া নেই। 6 নম্বর, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তরটা দেখে নাও। লিখবে বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি রূপে এবং এর থেকে অর্থাৎ বায়োগ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ গৃহস্থালির কাজে ব্যবহৃত হয়। 7 নম্বর প্রশ্ন, কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? এর উত্তর হবে পেট্রোল, যেটা জীবাশ্ম জ্বালানি। 8 নম্বর, একটি বায়োফুয়েলের নাম লেখো। উত্তর লিখবে বায়ো ইথানল। 9 নম্বর প্রশ্ন, কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল কিলোগ্রাম বলতে কি বোঝায়? এই উত্তরটা লিখে দিচ্ছি, দেখে নাও। লিখবে 1 কেজি কয়লা উত্তপ্ত করার সময় 30,000 কিলো জুল তাপ উৎপন্ন হয়। তাহলে উত্তর হবে 1 কেজি কয়লা উত্তপ্ত করার সময় 30,000 কিলো জুল তাপ উৎপন্ন হয়। 10 নম্বর, স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? উত্তর লিখবে 10 নম্বর দিয়ে বায়ু শক্তি অচিরাচরিত শক্তি। বায়ুশক্তি অচিরাচরিত শক্তি এবং এই শক্তির সাহায্যে উৎপন্ন গমকে পেশাই করতে জলসেচ এবং জল তোলার কাজে
কাজে ব্যবহার করা হয়। তাহলে লিখে নাও উত্তরটা। লিখবে বায়ুশক্তি অচিরাচরিত শক্তি এবং এই শক্তির সাহায্যে উৎপন্ন গমকে পেশাই করতে, জলসেচ এবং জল তোলার কাজে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 11 নম্বর, কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? উত্তরটা লিখবে CH4 মানে হলো মিথেন। 12 নম্বর, একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে দুটো শক্তি হতে পারে, লিখবে সৌরশক্তি, সৌর এবং বায়ু শক্তি। জায়গা কম বলে আমি শক্তিটা আর লিখলাম না সৌরর পাশে, লিখবে সৌরশক্তি এবং বায়ু শক্তি। এরপরে রয়েছে স্তম্ভ মেলা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, সেটাকে মেলাতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে দেখো মেরুজ্যোতি। মেরুজ্যোতির সঙ্গে উত্তর হবে, দেখো কোথায় দেখা যায়, থার্মোস্ফিয়ারে দেখা যায়, তাই জন্য এই এটা হবে 3 নাম্বার, মানে থার্মোস্ফিয়ার হবে এর মেরুজ্যোতির উত্তর। বি নাম্বারে রয়েছে গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাবের ফলে কি হয়, গ্লোবাল ওয়ার্মিং হয়, তো এটা হবে উত্তর। তো এখানে হবে 4। জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে কি হবে, সি, সেটার উত্তর কি হবে, গ্যাসোলিন। জীবাশ্ম জ্বালানি হবে গ্যাসোলিন, তাহলে 1 দেব এখানে। আর ভূতাপ, ভূতাপটা কি হবে, অপুনর্ভব শক্তি। তাহলে দেখে নাও, মেরুজ্যোতি হবে থার্মোস্ফিয়ার, গ্রিন হাউস প্রভাব বললাম গ্লোবাল ওয়ার্মিং, জীবাশ্ম জ্বালানি বললাম গ্যাসোলিন, এবং ভূতাপ বললাম অপুনর্ভব শক্তি। এরপর আমরা শুরু করব 3 নম্বরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি, যার মান রয়েছে 2। এই প্রশ্নগুলি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং অন্যান্য অধ্যায়ের অনুশীলনী যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। প্রথম প্রশ্ন রয়েছে দেখো 1 নম্বরে, ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে? এর উত্তর রয়েছে পেজ নম্বর 3-এর মধ্যে আসো, দেখবে এখানে লেখা রয়েছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ার ওজোন গ্যাসের সৃষ্টি হয়। প্রথমে দ্বি পরমাণুযুক্ত অক্সিজেন অণু অতি বেগুনি রশ্মির ফোটন কণার ইউভিবি এবং ইউভিসি দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে অক্সিজেন পরমাণু অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাসের অণু ও তাপ উৎপন্ন করে। তাহলে এইটা তো লিখবে এখান থেকে এত দূর, এবং তার সঙ্গে এই যে দুটো বিক্রিয়া সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও লিখতে হবে। পরের প্রশ্ন 2 নম্বর রয়েছে ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। উত্তর রয়েছে পেজ নম্বর 4-এ চলে যাবে। পেজ নম্বর 4-এর মধ্যে রয়েছে দেখো উত্তরটা তোমরা লিখবে এখান থেকে। প্রথমে লিখবে ওজোন স্তর বিলুপ্তি ঘটলে মানুষ সহ সকল প্রকার উদ্ভিদ এবং প্রাণীদেহে জলবায়ু ও বায়ুস্তংশনের ক্ষেত্রে নানা রকম ক্ষতিকর প্রভাব পড়ে। এইটুখানি লিখবে। লেখার পরে এখান থেকে ইম্পর্টেন্ট যে কোনো দুটো পয়েন্ট লিখবে, তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হলো 1 নম্বর এবং 2 নম্বর। 3 নম্বর পয়েন্টটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ, 4 নম্বর পয়েন্টটাও অতি গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা কি করবে, 1 নম্বরটা লিখবে, 3 নম্বরটা লেখো যদি দুটো লিখতে যাও। পরের প্রশ্ন 3 নম্বর, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলির নাম লেখো। উত্তর লিখবে পেজ নাম্বার 5-এ দেখবে লেখা আছে CO2 প্রধান, জলীয় বাষ্প, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, CFC, নাইট্রাস অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড। এই যে সংকেত লেখা আছে এখান থেকে তোমরা ঠিক এই অবধি লেখো। পরের প্রশ্ন 4 নম্বর, বায়োগ্যাস কাকে বলে? উত্তর লিখবে পেজ নম্বর 7-এ লিখবে উত্তর, শিল্পজাত, গৃহস্থ এবং কৃষিজাত জৈব আবর্জনাকে ডাইজেস্টারের মধ্যে বায়ুর অনুপস্থিতিতে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপাদন করা হয়। এই মিথেন গ্যাসকে বায়োগ্যাস বলে। তাহলে এখান থেকে এতদূর লিখবে তোমরা উত্তরটা। পরের প্রশ্ন 5 নম্বর, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? উত্তর হবে পেজ নাম্বার 6-এ লিখবে কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়
তাকে জ্বালানি দহন মূল্য বলে। এখান থেকে ঠিক এত দূর লিখবে এবং এখানে দেখো লেখা আছে আন্থ্রাসাইট কয়লা, মানে কয়লা যেটা বলা হয় সেই কয়লা, এবং এখানে লেখা আছে ডিজেল। তার মধ্যে দেখো এই যে ডিজেলের তাপর মূল্য সব থেকে বেশি 44,800, তাহলে এটাই হবে উত্তর। কয়লা ডিজেলের মধ্যে তাপর মূল্য বেশি কার? ডিজেলের। পরের প্রশ্ন 6 নম্বর, ওজোন স্তর ধ্বংসে NO ও NO2 এবং CFC এর ভূমিকা আলোচনা করো। এই উত্তরটা তোমাদের সাঁতরা পাবলিকেশনের বইতে ভালোভাবে দেওয়া নেই। আমি অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বই থেকে উত্তরটা তোমাদের দেখাচ্ছি, উত্তরটা দেখে নাও। অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটা, যাদের কাছে এই বইটা আছে তারা এই বই থেকে উত্তরটা দেখে নাও, আর যাদের কাছে নেই তারা উত্তরটা লিখে নাও। 3 নম্বর পেজে এসো, দেখো ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা। এখান থেকে তোমরা ঠিক এত দূর লিখবে। আর এখানে রয়েছে ওজোন স্তর ধ্বংসে NO এবং N2 এর ভূমিকা। তোমরা এখান থেকে ঠিক এত দূর লিখবে। মনে রাখবে বিক্রিয়াগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো। দেখো তোমরা দেখে লিখে নাও। 7 নম্বর, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কি কি উপায় অবলম্বন করা যেতে পারে তা সংক্ষেপে লেখো। এর উত্তর রয়েছে পেজ নম্বর 5-এ আসবে, দেখবে একটু নিচের দিকে লেখা আছে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকরী এবং দৈনন্দিন জীবনে রূপায়িত করা সম্ভব এমন কিছু ঘটনা বা উপায়। দেখো তোমরা লিখবে এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যেহেতু এর প্রশ্ন মানটা একটু বেশি, তাই জন্য তোমাদের এই সবকটা পয়েন্টই লিখতে হবে। পরের প্রশ্ন 8 নম্বর, ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। উত্তর রয়েছে পেজ নম্বর 5-এ আসবে, দেখো লেখা আছে গ্রিনহাউস প্রভাব এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল। তাহলে তোমরা লিখবে 1, 2, 3, 4। 5 নম্বর পয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ না, তাও তোমরা একটু দেখে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হলো সেটা হলো 1 নম্বরের পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ, আর 4 নম্বরের পয়েন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা দেখে লিখে নেবে। পরের প্রশ্ন 9 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরের চাপ সব থেকে বেশি কারণসহ উল্লেখ করো। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারের চাপ সব থেকে বেশি কেন তা আমি দেখিয়ে দিচ্ছি, উত্তরটা তোমরা দেখে লিখে নাও। পেজ নম্বর 1-এ আসবে, দেখবে ফার্স্ট পেজে তোমরা এইখান থেকে লিখবে এত দূর। দেখো লিখবে উত্তরটা কি, প্রথমটা হলো ট্রপোস্ফিয়ার, এবং কারণ যেটা সেটা প্রথমে তোমরা 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর। 2 নম্বর দিয়ে লিখবে এই স্তরটি সমুদ্র পৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরের পেজে চলে যাবে, 2 নম্বর পেজে আসবে, একদম নিচের দিকে যে লাইনটা লেখা আছে 3 নম্বর দিয়ে লিখবে ভূপৃষ্ঠে সমুদ্র তল বরাবর বায়ুস্তর সবচেয়ে ভারী হওয়ায় ভূপৃষ্ঠে সমুদ্র তল বরাবর বায়ুর চাপ সবচেয়ে, তারপরের পেজে যাবে বেশি। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব ও চাপ তত কমতে থাকে। তাহলে উত্তরটা দেখলে। পরের প্রশ্ন 10 নম্বর, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি। উত্তর রয়েছে পেজ নম্বর 6। দেখো লেখা আছে স্থিতিশীল উন্নয়নের ধারণা। লিখবে স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে। তাহলে এইখান থেকে ঠিক এত দূর হবে উত্তরটা। পরের প্রশ্ন 11 নম্বর, কয়লা খনির মিথেন ও মিথেন হাইড্রেট আহরণ পদ্ধতি সংক্ষেপে উল্লেখ করো। উত্তর রয়েছে পেজ নম্বর 7-এর একদম নিচের দিকে দেখবে পয়েন্ট করে লেখা আছে কয়লা খনির মিথেন। তোমরা লিখবে এখান থেকে কয়লা খনিতে অবস্থিত মিথেন গ্যাস বা CH4 আহরণ করার জন্য ভূগর্ভের কয়লা খনির 100 থেকে 150 মিটার গভীর পর্যন্ত স্টিল পরিবেষ্টিত একটি কূপ খনন করা হয়। এই কূপের 2টি নির্গমন পথ থাকে। প্রথম কূপের মাধ্যমে খনিতে জল প্রবেশ করানো হয়, ফলে কয়লার, এরপর পেজ উল্টাবে 8 নম্বর পেজে আসবে, দেখবে লেখা আছে অভ্যন্তরে থাকা মিথেন গ্যাস নির্গত হয় এবং কূপের নির্গমন পথে মিথেন গ্যাস ও জল ভূপৃষ্ঠে উঠে আসে। এরপর মিথেন গ্যাস কম্প্রেসার স্টেশনে পাঠানো হয় ও পরে প্রাকৃতিক গ্যাস লাইনে সরবরাহ করা হয়। নির্গত জল পুনরায়
কূপে পাঠানো হয়। কূপে পাঠানো লেখার পরে ঠিক আবার এখান থেকে লিখতে শুরু করবে, যে মিথেন হাইড্রেট দিয়ে কোলন দেবে, কোলন দিয়ে ঠিক এখান থেকে লিখবে। লেখার পরে তোমরা এটা লিখবে, তারপর সংগ্রহটা লিখবে। মানে হলো কি, আগের পেজের ওই কয়লা খনির মিথেন থেকে তোমরা ঠিক এত দূর লেখো, তাহলে হয়ে যাবে। পরের প্রশ্ন, মিথেন হাইড্রেট কি? উত্তর রয়েছে পেজ নম্বর 8-এ। দেখো মিথেন হাইড্রেট, এই যে থার্ড ব্র্যাকেট করে দেওয়া আছে, ঠিক এত দূর লিখবে, এই থার্ড ব্র্যাকেট থেকে এই থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। পরের প্রশ্ন 13 নম্বর, লেখা আছে বিশ্ব উষ্ণায়ন কি? উত্তর রয়েছে পেজ নম্বর 5 নম্বরে। দেখো লেখা আছে গ্লোবাল ওয়ার্মিং, এটাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। তো তোমরা এখান থেকে এত দূর লিখবে, গ্লোবাল ওয়ার্মিং এত দূর লিখবে। সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি আমি এই ভিডিওতে এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও সাঁতরা পাবলিকেশন বইয়ের বিভিন্ন অনুশীলনীর অধ্যায় সমাধান করে দেওয়া হবে। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।